সালের জুলাই আগস্ট এই দুইটা মাসের যা কিছু আপনারা দেখেছেন এবং 2024 সালের 5 অগাস্ট যা কিছু হয়েছে সব কিছু ছিল বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মঞ্চায়িত একটা নাটক। এইটার ডিজাইন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লজিস্টিক সাপোর্ট, গোলাবারুদ, স্নাইপার, রাইফেল, পিস্তল যা কিছু ছিল এগুলার সাপ্লাই যাতে ছিল পাকিস্তান, তুর্কি এবং ক্ষেত্র বিশেষে চীন। সকল কোঅর্ডিনেশন এবং এই ঘটনা ঘটানোর সম্পূর্ণ দায়িত্ব হওয়ার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর উপর। 2024 সালের 5 অগাস্টের পর যেসব ঘটনা সেনাবাহিনী জন্ম দিয়েছে, এরপর এটা বলতে আর কোনো বাধা নাই। বাংলাদেশে 2024 সালের সেই জুলাই আগস্টের ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী। ঠিক তার ওই ধারাবাহিকতায় 2025 সালের 16 জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গণহত্যা চালায় এই সেনাবাহিনী তাদের পলিটিক্যাল উইংস এনসিপি কে নিরাপত্তা দিতে গিয়ে। এনসিপির একটা কর্মসূচি ছিল গোপালগঞ্জে, তারা ঘোষণা দিয়ে গিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার যে সমাধিসৌধ সেটা তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবে, উপড়ে ফেলবে, তুলে ফেলবে। যখন গোপালগঞ্জবাসীর নয়নের মণি, সারা বাংলাদেশের মানুষের নয়নের মণি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিতে চায়, তখন গোপালগঞ্জবাসী হাত গুটিয়ে বসে থাকার মতো জাতি না। তারা প্রতিবাদ জানিয়েছিল। তারা এনসিপির সমাবেশে আগ বাড়িয়ে হামলা চালাতে যায়নি। এনসিপি বিতর্কিত বক্তব্য দিচ্ছিল, হুমকি ধামকি দিচ্ছিল, যার কারণে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আর সেই বিশৃঙ্খলার পর বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি সম্মিলিতভাবে গোপালগঞ্জবাসীর উপর গণহত্যা চালায়। সেই গণহত্যায় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের পাঁচজন শহীদ হয়। কিন্তু এর বিচার বাংলাদেশের সরকার করেনি। বাংলাদেশের গণমাধ্যমগুলাও নীরব ছিল। গোপালগঞ্জ গণহত্যা নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলা নিশ্চুপ ছিল, নীরব ছিল। কারণ তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কারণ মানবাধিকার মূলত মার্কিনীদের কথায় পরিচালিত হয়। তারা মুখ খুলে মার্কিনীদের স্বার্থের পক্ষে গিয়ে মার্কিনীদের স্বার্থের বিরুদ্ধে যায়। এই ধরনের কোনো কথা নিয়ে কখনো কোনো মানবাধিকার সংস্থা কথা বলে না, জবাব দেয় না, কোনো মন্তব্য তারা করে না। গোপালগঞ্জে যে সময় গণহত্যা চালানো হয় সেই সময় কন্ট্রোল রুম থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ নজরুলরা সবকিছু তদারকি করেছে। তারা নির্দেশ দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গণহত্যা চালাতে। এরপর গোপালগঞ্জবাসী একযোগে যখন তারা প্রতিরোধ গড়ে তুলল, তখন সেনাবাহিনীর এপিসিতে করে হাসনাত, সার্জিস, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে প্রটোকল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা পর্যন্ত পৌঁছে দেয়। রাষ্ট্রের অর্থ ব্যয় করে, রাষ্ট্রের টাকায় কেনা তেল দিয়ে এপিসি ব্যবহার করা হয় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোগ্রামে। তখন বুঝার বাকি থাকে না এনসিপি কাদের প্রোডাক্ট, এনসিপির জন্মদাতা কারা। আমি অনেকবার বলেছি এনসিপি জামাতের একটা উইংস, কিন্তু এনসিপির জন্মদাতা বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর পলিটিক্যাল উইংস এই এনসিপি। না হলে হাসনাতের মতো একটা টোকাই, ব্যারিস্টার ফুয়াদের মতো একটা টোকাই 101 বার সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে, হুমকি দিয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার। হাসনাত আব্দুল্লাহ হুমকি দিয়েছে সেনাবাহিনীকে দেখে নেবার। তারপরেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। উল্টো বলা হয়েছে তারা ছোট মানুষ, তারা বোঝে না, তারা বুঝলে পরে শুধরে নেবে। কিন্তু অন্য দল, অন্য মতের বেলায় সেনাবাহিনী, তাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই যে ধরনের ভূমিকা নেয় সেটা আমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেয় এনসিপি মূলত কাদের পলিটিক্যাল উইংস, কাদের রাজনৈতিক সংগঠন, কারা এনসিপির জন্মদাতা। পৃথিবীর কোন দেশের সেনাপ্রধান এরকম লেবাসধারী দেখাতে পারবেন? এটাই বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী গোপালগঞ্জে যেই ঘটনার জন্ম দিয়েছে, শুধুমাত্র গোপালগঞ্জে তারা কোনো হত্যা চালিয়েছে ব্যাপারটা এরকম না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা শ্রমিক, মজুর, কৃষক, মেহনতি মানুষদেরকে হত্যা করেছে। এটা শুধুমাত্র 2024-এর 5 আগস্টের পরের ঘটনা আমি বলছি না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য বিতর্কিত কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত। অসংখ্য বিতর্কিত কর্মযজ্ঞ
তারা ঘটিয়েছে। 2024 সালের 5 আগস্টের যেই প্রেক্ষাপট সৃষ্টি করা, ক্যান্টনমেন্ট থেকে নির্দেশনা দেওয়া, আপনারা রাস্তায় থাকেন, আপনারা রাস্তা থেকে উঠে যাবেন না, কোটার দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মেনে নিয়েছিল। তারপরেও সাধারণ জনগণকে মাঠে থাকতে বলা হয়েছিল, জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী জঙ্গিদেরকে রাস্তায় থাকতে বলা হয়েছিল। হারুন ইজহার সে কি বলে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে একটা ছোট্ট ক্লিপ আপনারা দেখেন। হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা, এবং আসলে তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে নেন, সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। সেনাবাহিনীর মিডিল ক্লাস কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল, মেজর বা হোয়াটএভার কিছু একটা ক্যান্টনমেন্ট থেকে ফোন করে বলে আপনারা রাস্তায় থাকেন, সরকার পতন হবে, তখন কোটার পক্ষে কিন্তু রায় হয়ে গেছে। যেই সেনাবাহিনী হারুন ইজহার, আনসারুল্লাহ বাংলা টিমের সেই জসিমউদ্দিন রহমানি, মামুনুল হক, জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান, এদেরকে নিয়ে বৈঠক করে, এদের সাথে প্রেম প্রীতি করে, এদের মতো উগ্রপন্থীদের সাথে এদের সম্পর্ক, তখন সেই দেশের সেনাবাহিনীর কাছে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব কোথায় গিয়ে ঠেকে সেটা বোঝার জন্য ভাই বিশাল বড় সায়েন্টিস্ট হইতে হয় না, বোঝা যায়। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বোঝে বাংলাদেশের আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী বাংলাদেশের এই তথাকথিত সেনাবাহিনী। শুধুমাত্র আজকের পরিস্থিতি, বাংলাদেশ কখনোই স্থিতিশীল হবে না যদি এদেরকে দমন না করা যায়। এদের অবদান কি স্বাধীনতা যুদ্ধের পর? এদের অবদান কি? এরা মাতৃভূমির জন্য, দেশ মাতৃকার জন্য কোথাও সংগ্রাম করেছে? পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে নাই, তারা নিয়ন্ত্রণ করতে পারে না। সামান্য কিছু বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর কারণে তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সরে আসে। এদের সক্ষমতার জায়গা কি? এদের বডি স্ট্রাকচার দেখেন, এদের ফিটনেস দেখেন। বাংলাদেশের সেনা প্রধান, তার ফিটনেসটা দেখেন, মানে তাকে দেখলে কোনো আঙ্গিকে মনে হয় এটা বাংলাদেশের একটা বৃহৎ সামরিক বাহিনীর প্রধান মনে হয়? হয় না। বাংলাদেশের জন্মদাতাকে এই সেনাবাহিনী হত্যা করেছে। জিয়াউর রহমান যাই হোক না কেন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাকে হত্যা করেছে এই সেনাবাহিনী। এই সেনাবাহিনীর হাত রক্তে রঞ্জিত। বাংলাদেশের অসংখ্য মানুষের রক্ত এদের হাতে লেগে আছে। এরা অস্বীকার করুক না করুক, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এদের হাতে অসংখ্য মানুষের রক্ত লেগে আছে। খুন গুম করেছে এরা এদের ব্যক্তিগত স্বার্থের কারণে, কিন্তু দায় পড়েছে নির্বাচিত সরকারের উপর। আওয়ামী লীগের শাসনামলেও ঠিক এমনটাই ঘটেছে। ডিজিএফআই সবকিছু কি সরকারের সিদ্ধান্তে করতো? কখনোই না। তাদের হাতে ঘা লাগলে, তাদের চলার পথে কেউ বাধা সৃষ্টি করলেই তারা এ ধরনের কাজ করত। কারণ তারা তো এখন মসুর ডালের ব্যবসা থেকে শুরু করে মাছের ব্যবসা, ফলের ব্যবসা পর্যন্ত করে। মিরপুরে যান, কচুক্ষেত অঞ্চলের আশেপাশে যতগুলা দোকান দেখবেন, ম্যাক্সিমাম দোকানের মালিক সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা। কেন? ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন প্রজেক্ট নাই যেখানে সেনাবাহিনীর ভূমিকা নাই। কেন? সামরিক বাহিনী কি ব্যবসা করার জন্য? মানে বাংলাদেশের সামরিক বাহিনী যারা দেশ মাতৃকার রক্ষক, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক, তারা কি ব্যবসা বাণিজ্য করে? পৃথিবীর কোন দেশে এই ধরনের নজির আপনারা দেখাতে পারবেন? পারবেন না। যদি কখনো সুযোগ আসে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে, সেই বন্দোবস্ত খোদ সেনাবাহিনী করে দিয়ে গেল 2024 সালের 5 আগস্টের এই মেটিকুলার জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা পরাশক্তির হাতে সঁপে দেওয়ার কারণে। বাংলাদেশকে রক্ষা করতে হলে এই সেনাবাহিনীকে বিলুপ্ত করে নতুন ভাবে সৃষ্টি করতে হবে। যতদিন এ কাজ করা সম্ভব না হবে, ততদিন বাংলাদেশ রাজনৈতিকভাবে কখনোই সম্পূর্ণরূপে স্থিতিশীল হবে না। পৃথিবীর কোনো শক্তি পারবে না যতদিন পর্যন্ত এই বাহিনীকে ঠিকঠাক মতো স্বাধীনতার পক্ষের শক্তি বানানো না যায়। দুঃখের বিষয়, এদের বেতন হয় রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায়, কিন্তু এদের অধিকাংশ অফিসার এবং কর্মচারীরা আনুগত্য প্রকাশ করে ওয়াশিংটন এবং ইসলামাবাদের প্রতি। কি দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের। এই দালালরা যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশ অস্থিতিশীল থাকবে, ততদিন বাংলাদেশে একটা না একটা গ্যাঞ্জাম লেগেই থাকবে। এরা গ্যাঞ্জাম লাগিয়ে রাখবে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের বিদেশি প্রভুদের স্বার্থ উদ্ধারের জন্য। এটাই বাস্তব। সবশেষে গোপালগঞ্জ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং একদিন বাংলাদেশের মাটিতে গোপালগঞ্জ গণহত্যার বিচার হবে। আজ বা কাল এই বিচার পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। গোপালগঞ্জে গণহত্যায় নিহত সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সৃষ্টিকর্তা তাদেরকে অনেক ভালো রাখুক। কাউকে কোনো হুমকি ধামকি না। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। ধন্যবাদ।